আগের ভিডিওতে আমরা একটা বিক্রিয়া কৌশল দেখেছিলাম যেখানে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে এখানকার এই অ্যালকিনটার বিক্রিয়া হয়েছিল। এখানে আসলে আমরা এই হ্যালাইডটাকে এখানকার এই অ্যালকিনের সাথে যুক্ত করেছিলাম আর পেয়েছিলাম 2-ব্রোমোপেন্টেইন, যেটা একটা অ্যালকেইন। এটা করার সময় আমি সাধারণভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমি ব্যাখ্যা করিনি যে কোন সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। আমরা বলেছিলাম এখানকার এই হাইড্রোজেনটা আংশিক পজিটিভ চার্জ যুক্ত হবে, কারণ এটা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। আর এটা আংশিক পজিটিভ হয়, এটা যখন সঠিক দিক থেকে এটার সাথে ধাক্কা খাবে তখন কোনো একটা কার্বন থেকে এটা একটা ইলেকট্রন সরিয়ে নেবে। আমরা এটা ইচ্ছাকৃতভাবে আগের ভিডিওতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেটা এই কার্বনের ইলেকট্রন সরিয়ে নেবে, কিন্তু আপনি খুব সহজেই কল্পনা করে নিতে পারেন যে সেটা এই কার্বন থেকে ইলেকট্রন সরিয়ে নেবে। আসুন সেটার বিক্রিয়া কৌশল আঁকা যাক আর চিন্তা করা যাক কোনটা ঘটার সম্ভাবনা বেশি। তাহলে এক্ষেত্রে কি ঘটছে, আবারও আমি এটার যোজ্যতা ইলেকট্রনগুলো আঁকি। এটা হলো ব্রোমিন, 1 2 3 4 5 6 7, এর 7টা যোজ্যতা ইলেকট্রন আছে। এরপর আছে হাইড্রোজেন, আমি আগেরকারের ব্যবহৃত রং দিয়েই করি। হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রনটা এখানে আছে, এটা আংশিক পজিটিভ আর এটা আংশিক নেগেটিভ। হাইড্রোজেন এখানকার যে কোনো কার্বন থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে চাইবে। এবার এখানকার এই কার্বনটার জন্য করা যাক, এবার একই কাজ এই কার্বনটার জন্য করা যাক। এর একটা ইলেকট্রন আছে, এই বন্ধনটার অন্য প্রান্তে আছে। এটা হাইড্রোজেনের কাছে যাবে যখন হাইড্রোজেনটা এর কাছাকাছি আসবে, অথবা এটা হাইড্রোজেনের দিকে আকর্ষিত হবে। এটা হাইড্রোজেনের কাছে গেলে হাইড্রোজেনটা এই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, যেটাকে ব্রোমিন নিয়েই নিতে চাইছিল, কারণ ব্রোমিন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে এই ইলেকট্রনটা ব্রোমিনের কাছে চলে যাবে। এটার পর এগুলো দেখতে কীরকম হবে, এই বিক্রিয়ার পরবর্তী ধাপটা কি হবে, এবার সেটা কিন্তু এখানকার এটার থেকে মৌলিকভাবে আলাদা হবে। তাহলে এখন কি ঘটছে, এবার এখানে কার্বন থাকছে যার সাথে 2টা হাইড্রোজেন বন্ধনে যুক্ত, 2টা হাইড্রোজেন। এরপর অন্য কার্বনটার সাথে এর শুধু একক বন্ধন থাকবে, এই কার্বনের সাথে এখানকার এই হাইড্রোজেনটা যুক্ত। আচ্ছা, আমি এই পুরো জিনিসটাকে আরেকটু পরিচ্ছন্নভাবে আঁকি। এখানে আছে কার্বন, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত, আরেকটা হাইড্রোজেন যুক্ত। এরপর এটা একক বন্ধনে এখানকার এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর বাকি চেইনটা যুক্ত। আমি এখানে বাকি চেইনটা আঁকছি। এখন এই ইলেকট্রনটা হাইড্রোজেনের কাছে চলে গেছে, এর সাথে যে ইলেকট্রনটা জোড়বদ্ধ ছিল সেটা এখনও এই কার্বনের সাথেই আছে। তাহলে এই কার্বনটার সাথে এবার এখানকার এই হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে এই নীল ইলেকট্রনটা এবার এই হাইড্রোজেনের সাথে আছে, এটা আঁকা যাক। নীল ইলেকট্রনটা যেটা এখানে ছিল সেটা এবার কমলা রঙের হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। আমি এটা আরেকটু পরিচ্ছন্নভাবে আঁকছি, সেটা এবার এখানকার এই হাইড্রোজেনটার সাথে থাকবে। আর হাইড্রোজেনের নিজের ইলেকট্রনটা ব্রোমিন নিয়ে নিয়েছে। ব্রোমিনের প্রকৃতপক্ষে 7টা যোজ্যতা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5 6 7। এটা এবার হাইড্রোজেনের থেকে একটা অতিরিক্ত ইলেকট্রন পেয়েছে, তাহলে এবার এর একটা নেগেটিভ চার্জ থাকবে। এটা একটা নেগেটিভ আয়ন, এটা হলো ব্রোমাইড, এটাকে ব্রোমাইড আনায়ন বলতে পারেন। আর এই কার্বন একটা ইলেকট্রন হারিয়েছে, এই 4টা যোজ্যতা ইলেকট্রন ছিল, একটা হাইড্রোজেনের কাছে চলে গেল, তাহলে এবার এর একটা পজিটিভ চার্জ থাকবে। এটা এবার হলো একটা কার্বোক্যাটায়ন, এটা একটা কার্বোক্যাটায়ন। এখানে পার্থক্যটা লক্ষ্য করুন, আগের বার এই কার্বনটা ইলেকট্রন হারিয়েছিল, তাই এই হাইড্রোজেনটা কার্বনের সাথে যুক্ত হয়েছিল। এক্ষেত্রে এই কার্বনটা ইলেকট্রন হারালো, হাইড্রোজেনটা অন্য কার্বনের সাথে যুক্ত হলো। তাহলে এখান থেকে আপনি কল্পনা করতে পারেন যে আগের ভিডিওতে এই কার্বনের ক্ষেত্রে যা হয়েছিল এবার এই কার্বনের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটছে। সেটা করা যাক। এই কার্বনটা পজিটিভ আর এই ব্রোমাইড আয়নটা নেগেটিভ, তাহলে এটা এর ইলেকট্রনকে সরিয়ে নিতে চাইবে। তাহলে এই ইলেকট্রনটা এই কার্বোক্যাটায়নের কাছে যাবে আর একটা বন্ধন গঠন করবে। এখানকার এই সবুজ ইলেকট্রনটা কার্বোক্যাটায়নের কাছে যাবে, এই পার্পল ইলেকট্রনটা ব্রোমিনের কাছেই থাকবে। তাহলে একটা বন্ধন ঘটিত হবে, এরা জোড়বদ্ধ হবে বলে কল্পনা করতে পারেন। তাহলে এখানে থাকছে একটা কার্বন, এর সাথে অরিজিনাল হাইড্রোজেনগুলো, এরপর এই কার্বন আর এই হাইড্রোজেন, এরপর থাকছে বাকি চেইনটা CH2 CH2 CH3। এরপর এই হাইড্রোজেনটা এখানে যুক্ত থাকছে, যেটা আমাদের প্রথম ধাপ ছিল। এবার ব্রোমিনটা এখানকার এই কার্বনের সাথে যুক্ত হবে, ব্রোমিন এবার এই কার্বনের সাথে এখানে যুক্ত হলো, তাহলেই হয়ে গেল। এটা হলো আরেকটা সম্ভাব্য বিক্রিয়া কৌশল। আগে তৈরি হয়েছিল 2-ব্রোমোপেন্টেইন, তাই না? কারণ
ব্রোমিন 2 নম্বর কার্বনে ছিল। এখানে আমরা পেলাম 1 ব্রোমোপেন্টেন, 1 2 3 4 5, এবারও 5টা কার্বন আছে। ব্রোমিনটা এখানে 1 নম্বর কার্বনের সাথে যুক্ত, আর এখানে 2 নম্বর কার্বনের সাথে যুক্ত। এবার আমাদের একটু চিন্তা করতে হবে, প্রথমে দেখে এই দুইটাকে যৌক্তিক বিক্রিয়া কৌশল বলে মনে হচ্ছে, কিন্তু আপনি যদি পরীক্ষামূলকভাবে এটা করেন, পরীক্ষামূলকভাবে এটা করলে আপনি দেখবেন যে আপনি প্রকৃতপক্ষে এই জিনিসটা বেশি পাচ্ছেন। আমি পরীক্ষামূলকভাবে এটা করিনি, তাই আমি এদের সঠিক অনুপাতটা জানি না, কিন্তু আপনি জিনিসটা অনেক বেশি অনুপাতে পাবেন। প্রোডাক্টের মধ্যে আপনি এটা অনেক বেশি পাবেন, এটা নয়। তাই প্রশ্ন ওঠে, এই দুইটাকেই তো যৌক্তিক ব্যাপার বলেই মনে হচ্ছে, কিন্তু এইটা ঘটার সম্ভাবনা কেন এটা ঘটার সম্ভাবনার চেয়ে বেশি? এই জিনিসটা যেখান থেকে আসছে সেটাকে বলা হয় মার্কোনিকভস রুল, বা বাংলায় বললে মার্কোনিকভের নীতি, মার্কোনিকভস রুল। এটা নিয়ে কয়েকভাবে চিন্তা করা যায়। মার্কোনিকভ যখন এটা নিয়ে চিন্তা করেছিলেন বা দেখেছিলেন, তখন এটা কাজ করে বলে মনে হয়েছিল, কিন্তু তিনি 100% নিশ্চিত ছিলেন না কেন এটা কাজ করে। আমরা কিছুটা চিন্তা করতে পারি যে কেন এটা কাজ করে। মার্কোনিকভের নীতি নিয়ে আপনি কয়েকভাবে চিন্তা করতে পারেন। আপনি এভাবে চিন্তা করতে পারেন যে কার্বনটার সাথে এর মধ্যেই বেশি হাইড্রোজেন আছে সেটাতেই হাইড্রোজেনটা যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে তাই ঘটছে, এই কার্বনটার সাথে বেশি হাইড্রোজেন আছে এই ডান দিকে কার্বনটার তুলনায়। এই কার্বনে একটা হাইড্রোজেন আছে আর এর সাথে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে যেই কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেনটা আসবে, আর যে কার্বনে বেশি গ্রুপ আছে, এখানকার এই কার্বনটার সাথে এই গ্রুপটা যুক্ত আছে, এখানে একটা গ্রুপ আছে আর এই কার্বনের সাথে কোনো গ্রুপ যুক্ত নেই, তাই এই কার্বনে ব্রোমিন যুক্ত হচ্ছে। তাহলে যেই কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, আর যে কার্বনে বেশি গ্রুপ আছে সেখানে অন্য গ্রুপটা যুক্ত হচ্ছে। তাই আমার মনে হয় যেদিকে যেটা বেশি আছে সেদিকে সেটা যাবে। কিন্তু এটা আসলে একটা নীতি, কেন এটা হচ্ছে সেটা কিন্তু বোঝা যায়। একটু চিন্তা করলে বিষয়টা বোধগম্য হয় বা হতে শুরু করে। উভয় বিক্রিয়া কৌশলে কিন্তু একটা কার্বোক্যাটায়ন থাকতে হয়, তাই না? আমরা গত ভিডিওতে এটা নিয়ে কথা বলেছিলাম, কার্বোক্যাটায়ন। এবার এখানে একটা কার্বোক্যাটায়ন আছে, এখানকার বাম দিকের কার্বনটা হলো কার্বোক্যাটায়ন, এখানে ডান দিকের কার্বনটা হলো কার্বোক্যাটায়ন। আর কোন কার্বোক্যাটায়নটা বেশি সুস্থিত বা কোনটা শক্তি স্তর কম, সেখান থেকেই আসলে মার্কোনিকভের নীতিটা এসেছে। এটা দেখা যায় যে কার্বোক্যাটায়নের সাথে বেশি ইলেকট্রন সমৃদ্ধ অণু বা ইলেকট্রন সমৃদ্ধ পরমাণু যুক্ত থাকে সেটা বেশি সুস্থিত হয়। এখানে এটা হলো পজিটিভ, এর চারপাশে বেশি সংখ্যক কার্বন আছে। আপনি চিন্তা করতে পারেন যে এদের কিছু ইলেকট্রন শেয়ার করতে পারে, এই ইলেকট্রন মেঘই এটাকে বেশি সুস্থিত হতে কিছুটা সাহায্য করে। আর এখানকার কার্বনটা শুধু একটা কার্বনের সাথে যুক্ত, তাই বেশি কিছু শেয়ার হয় না। এখানে এই কার্বনটা 2টা কার্বনের সাথে বন্ধনে যুক্ত। সাধারণভাবে একটা কার্বন যখন শুধুমাত্র আরেকটা কার্বনের সাথে বন্ধনে যুক্ত থাকে তখন তাকে বলা হয় প্রাইমারি কার্বন। আর কার্বোক্যাটায়ন হলে এখানে এটা হলো প্রাইমারি কার্বোক্যাটায়ন। এই কার্বনটা 2টা কার্বনের সাথে যুক্ত, তাই এটাকে বলা হয় সেকেন্ডারি কার্বন। আর এটা যেহেতু কার্বোক্যাটায়ন তাই এটা হবে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। তাহলে এখানে এটা হলো সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। তাহলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন প্রাইমারি কার্বোক্যাটায়নের চেয়েও বেশি সুস্থিত। টারশিয়ারি কার্বোক্যাটায়ন আবার সেকেন্ডারির চেয়েও বেশি সুস্থিত। এখানে আরেকটা কার্বন গ্রুপ থাকতে পারে যার চারপাশে অনেক ইলেকট্রন আছে, সেটা তখন আরও বেশি সুস্থিত হবে। তাহলে 3টা জিনিস 2টা জিনিসের চেয়ে বেশি সুস্থিত। এই জিনিস হলো হাইড্রোজেন বাদে অন্য কিছু, আর 2টা জিনিস একটা জিনিসের চেয়েও বেশি সুস্থিত। মার্কোনিকভের নীতি আসলে এই বিষয়টারই ফসল যে এই কার্বোক্যাটায়নটা এখানকার এই কার্বোক্যাটায়নের চেয়ে বেশি সুস্থিত। এখানে সেকেন্ডারি আর প্রাইমারি তুলনা হচ্ছে। এটা সেকেন্ডারি হওয়ার কারণে এটা এর কোনো প্রতিবেশীর কাছ থেকে ইলেকট্রন ধার নিতে পারে, এর বেশি প্রতিবেশী আছে ইলেকট্রন ধার নেওয়ার জন্য, এটার তুলনায় এটা বেশি সুস্থিত, তাই এটা ঘটার সম্ভাবনা বেশি। এরকম মধ্যবর্তী যৌগ গঠিত হওয়ার সম্ভাবনা বেশি, সাধারণভাবে এরকমটা ঘটার সম্ভাবনা কম। এজন্যই এই বাম দিকের 2 ব্রোমোপেন্টেন যৌগটা বেশি উৎপন্ন হবে এখানকার এই 1 ব্রোমোপেন্টেনের তুলনায়।